প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে থাকে মন্তব্য করে প্রধান উপদেষ্টা আরও জানান, এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে এসএসএফ তার ওপর অর্পিত সব দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমাদের আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে। পাশাপাশি বাহিনীর আভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে, যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। নির্বাচনের তারিখ ঘোষণা যাদের পছন্দ হয়নি তারাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নির্বাচন হলে এইসব দলের বিপদ, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে সদস্য না হতে পারে। আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আমরা কোনো লজ্জা নাই, শরম নাই। তারা এখন আত্মীয়তা ছড়ে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতা কর্মীদের মাছ থেকে শোনা যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর 16 বছর কোন আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই, আমাদের কোন নেতা কর্মীরা পাই নাই। আমাদের নেতা কর্মীরা যে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিচার ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী নয়, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদও দেওয়া যাবে না। যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস 14 মাস 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই। এ সময় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনগণ থেকে দূরে তারাই নির্বাচন চায় না। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। দখল ও চাঁদাবাজি করে আওয়ামী লীগের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আজ আলোচনা চলছে। সকাল 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনা শুরু করেন কমিশন সদস্যরা। গতদিন বৈঠকে অংশ না নিলেও আজ অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। এর আগে দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। পাশাপাশি ঐক্যমত্য কমিশনে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে অর্ধেক বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি, সেই সাথে সবাই একমত হয়েছেন নারী আসন 50 থেকে 100 করার প্রস্তাবেও। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের আরও খবর জানিয়েছেন সহকর্মী মণ্ডলী নাম। সাথে বৈঠক বিএনপি সহ অন্যান্য দলের, এখানে আগামী নির্বাচনের অসমাপ্ত আলোচনাগুলি নিয়ে এই সংলাপ। আজকে মূলত বেলা 11টায় সময় থাকলেও বিভিন্ন কারণে বিভিন্ন দলের অনুপস্থিতিতে একটু দেরি হয়েছে। 12টায় শুরু হয়েছে সংলাপ। আমরা মিডিয়ার সব কর্মীরা এখানে উপস্থিত ছিলাম। এখানে যা জানতে পেরেছি, এখানে আজকে তৃতীয় ধাপের সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে। তবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের অনুপস্থিতি থাকাতে এই সংলাপটি দীর্ঘায়িত হয়েছে। আজকে এটা তৃতীয় ধাপে সম্ভবত বিকেল 5টা পর্যন্ত এই সংলাপ চলবে। আগামী নির্বাচন কখন কিভাবে অনুষ্ঠিত হবে, এখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান যিনি আমাদেরকে জানিয়েছেন যে 5টা পর্যন্ত এই সংলাপ শেষে আমাদেরকে বিস্তারিত জানাবে। জাতীয় ফরেন একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে 7 জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার 229 পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 2023 সালের 30 অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার আসামিদের আপিল ও জেল আপিল এবং ডেথ রেফারেন্স খারিজ করে ওই রায় দিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম ও আমিমুল এহসান। আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন SM শফিকুল ইসলাম। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেক রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবি সদস্যরা। তাদের গুলিতে 2 পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে কমান্ডো অভিযানে নিহত হন 5 জঙ্গি। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের নেতা গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ ও পরে 47 দিনের গুমের মামলায় গ্রেপ্তার হলেন সাবেক র্যাব কর্মকর্তা। এদিকে জুলাই আন্দোলনকারীদের ড্রোন দিয়ে খোঁজা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক ও র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মিরপুর এলাকায় গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলের সাথে আসামি করা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। আগামী 15 সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, কারণ তদন্ত সংস্থা এখনও তদন্ত কার্য সম্পন্ন করতে পারেনি। যেহেতু মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে, সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন আমাদের। রিয়ার অ্যাডমিরাল সোহাইল, ওনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে যাবেন। সন্ধ্যা 6টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বিএনপির এক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত 8 জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির
দেয়া এয়ার অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি, অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন। টানা 17 দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ 4 মাস পর 2 পুত্র বধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সহ গত 6 মে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন। সাভারের আশুলিয়া লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত 6 জন দগ্ধ হয়, এর মধ্যে 2 জন আশঙ্কাজনক আছেন বলে জানা গেছেন। সকাল 7টা 15 মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে এই গ্যাস জমেছিল, ফলে রান্নার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় ভবনটি ধসে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে অন্তত 6 জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। রাজধানীর মোহাম্মদপুরে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছে আধুনিক ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার নামের একটি প্রতিষ্ঠান, যেখানে প্রতিনিয়ত রোগীদের দেয়া হচ্ছে সেবা, পরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। প্রতিষ্ঠানটির পরিচালক মিলন জানান, কয়েকদিন আগেও বিভিন্ন হাসপাতালে চাকরিরত কয়েকজন মিলে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। গুঞ্জন রয়েছে দালাল চক্রের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগীদের এখানে নিয়ে আসা হয়। এমনকি ঈদের আগে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে আধুনিক ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের দালাল হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে আটক করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির চিকিৎসক পরিচয়ে আশিক নামের একজন সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করেন। এই প্রতিষ্ঠানের রাসেল, আমির, রাহান সহ বেশ কজনের বিরুদ্ধে সংঘবদ্ধ দালাল চক্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এর সঙ্গে জড়িয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের একজন চিকিৎসকের সহকারীর নামও। প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট থাকে। আমি ভাই 5,000 টাকা বেতনে চাকরি করতাম। আমার তো নেগেটিভ, আপনি যেরকম বলতেছেন, আমার এখানে ডক্টরের কথা বলছেন, আমি তো বললাম এই এলাকায় যতগুলো হসপিটাল আছে কোনো হাসপাতালের মালিক ডক্টর নাই, যার নাম বাংলাদেশ, সেখানে ফুলফিল হতে পারে না। সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার ও ফাতেহা বেগম নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। পরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে ফাতেহা। এক পর্যায়ে 2 শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের পাগলা থানাধীন দাওয়াইর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নাইম নামে এক যুবক খুন হয়েছে। উপজেলার টাঙ্গাব ইউনিয়নের দাওয়াইর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত নাইম উপজেলার দাওয়াইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। স্বজনরা জানায়, মফিজ উদ্দিনের সাথে প্রতিপক্ষ জাহানাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জেরে হামলা চালিয়েছে এবং খুন করা হয় নাইমকে। পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, হত্যাকারীদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বত এলাকা থেকে আদি ইবনে জামান নামের 13 বছর বয়সী এক কিশোর 3 দিন ধরে নিখোঁজ। সে ঢাকার BAF শাহীন কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আদি ইবনে জামানের পরিবার জানায়, গত রোববার সকাল 9:30টার দিকে বাসা থেকে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। এই ঘটনায় সোমবার তার বাবা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই ঘটনা তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম। তিনি বলেন, নিখোঁজ আদি ইবনে জামান
জামানের সঙ্গে কোনো ডিভাইস নিয়ে যায়নি। ওই এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। বাসা থেকে কিছু দূর পর্যন্ত ক্যামেরায় তার অবস্থান শনাক্ত করা গেছে। এক পর্যায়ে সেটি আর সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এবার বাণিজ্য সংবাদ। আগামী 7 সেপ্টেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন হতে যাচ্ছে। এই লক্ষ্যে আজ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এর আগে বাণিজ্য সংগঠন বিধিমালা 2025 সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন সহ সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সভাপতি সহ সব পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাহী কমিটি বা পর্ষদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের পর থেকে 24 মাস। টানা দুবার নির্বাহী কমিটি বা পর্ষদে থাকলে একবার নির্বাচনে বিরতি দিতে হবে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানের ইউরেনিয়াম ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের। ইহুদিবাদীদের ছাড় না দেওয়ার ঘোষণা খামেনির। এসএসএফ আধুনিকায়নে কাজ করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে কাজ করার আহ্বান। রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক, যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। এবং সাভারের আশুলিয়া লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দ্বিতল ভবন ধস, দগ্ধ 6 জন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।